অন্যতম একজন ডক্টর ঋতব্রত ভট্টাচার্য। আমি তবে একটা জিনিস আমি পরিষ্কার বলি, আমি আজকে কম বক্তা এই সময় আমাদের না খুব সত্যি কথাটা খুব নিপাট অকপটে বলতে পারে, যেটা রঞ্জনবাবু বললেন। দেখুন, একটা খুব অন্ধকার সময় পৃথিবীর মানছে। ইসরায়েল, প্যালেস্তাইন, মানুষের গৃহহারা কিছু কিছু দেশ, তারা সমস্ত কিছু দখল করে নেবে। কেউ কেউ শান্তির নোবেল চাইবে, আবার না পেলে গাল ফুলিয়ে নিজের রূপ, দাগ, নোখ সব পার করে দেবে। একটা অসাম্যের পরিবেশ, একটা ভয়ঙ্কর পরিবেশ। সভ্যতার নামে অসভ্যতা চলছে। ঠিক ঠিক সেই রকম আমাদের বঙ্গদেশ কিন্তু পিছিয়ে নেই, কিন্তু গোটা পৃথিবীতে, সেটা নওয়াব চমস্কি হতে পারে, সেটা যাদের কথা রঞ্জনবাবু বললেন, যারা অস্কারের মঞ্চে কালজয়ী সব শিল্পী, কেউ যদি কমেডিয়ান হন, কেউ অসাধারণ নায়ক, কেউ নায়িকা, তারা সব প্রতিবাদ করছে। কিন্তু এই পশ্চিম বাংলায় এবং ভারতবর্ষেও কিছু না, কোন শিল্পী প্রতিবাদ করতে পারে না। অসম্ভব ভয় আমাদের, জানেন, ইনসিকিউরিটি কুড়ে কুড়ে খাচ্ছে। শুধু নাটকের লোককে নয়, শুধু অভিনেতা অভিনেত্রীদের নয়, শুধুমাত্র লেখকদের নয়, সাংবাদিকদের উপরে কুড়ে খাচ্ছে। আপনি যদি এদিক বা ওদিকের, যদি আপনি অত্যন্ত আস্থা পান, কোট আনকোট এই শব্দ ব্যবহারের জন্য দুঃখ প্রকাশ করছি, আপনি এদিক বা ওদিকের কোট আনকোট যদি আপনি তাদের দূত বা সাধারণ ভদ্র বাংলায় বললে যাকে বলা হয় দালাল না হন, তাহলে আপনাকে কোনো চ্যানেলে এডিটরও হতে দেবে না। আপনি যদি কোনো চ্যানেলে এডিটরও হন, আপনাকে সরিয়ে দেওয়া হবে, মালিক পক্ষকে ভয় দেখানো হবে যে তোমার উপরে রেট করবো, তোমার অন্যান্য ব্যবসায় ক্ষতি করে দেবো, একে ছুঁড়ে ফেলে দাও। সেই কারণে পশ্চিম বাংলার বুকে, ভারতবর্ষও তাই, আপনাকে এদিকে যেতে হবে, নয়তো ওদিকে যেতে হবে, মধ্যে যেন আর কোনো মুক্ত জানালা নেই। আজকে যারা, আমি নাম বলছি না, কারণ যে কোনো সরকারি পুরস্কার এবং আমাদের সংবিধানের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, কিন্তু আজকে যারা পুরস্কৃত হচ্ছেন, তারা কি তাদের উদ্ভাবনী শক্তির জন্য পুরস্কৃত হচ্ছে? তারা কি তাদের সৃষ্টিশীলতার জন্য পুরস্কৃত হচ্ছে? তারা কি সত্যি কথা বলার জন্য পুরস্কৃত হচ্ছে? আজকে কি সম্ভব যে আইপিটিএ যখন একের পর এক নাটক করেছিল, ওই সময় দাঁড়িয়ে, তার আগে ভাবুন, ফ্যাসি বিরোধী লেখক গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন তারাশঙ্কর বাবুর মতো মানুষ। আপনারা ভাবুন, বিতর্ক হচ্ছে সলিল চৌধুরী এবং হেমাঙ্গ বিশ্বাসের গান, কোন গান, দেশজ উপাদান, অর্কেস্ট্রেশন, এসব নিয়ে যখন আপনার সৃষ্টিশীল উদ্ভাবনী শক্তির বিতর্ক হচ্ছে, মানুষ সরাসরি তার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বার্তাগুলো বলছে, নাটকে প্রতিফলিত হচ্ছে, লেখায় প্রতিফলিত হচ্ছে, পরবর্তীকালে চলচ্চিত্রে তা প্রতিফলিত হয়েছে। সত্যজিৎ রায়ের, ঋত্বিক ঘটক, মৃণাল সেন 1956 সালে কান চলচ্চিত্র উৎসবে সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর জয় তিলক পড়া একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, সেই ঘটনা শুরু হয়ে গেছে 40 দশক ধরে। আবার রঞ্জন বাবুর মতো বিদগ্ধ মানুষ বলতে পারেন, না ঋতব্রত 40 নয়, সেই শতকের 3-এর দশকটাও দেখো, সেখান থেকে তো শুরু হয়ে গেছে। 1952 সালে ছিন্নমূলের মতো ছবি আমরা দেখেছি। নিমাই ঘোষ অভিনয় করছেন, ঋত্বিক কুমার ঘটক, বিজন ভট্টাচার্য থেকে আরো অনেকে তারা জড়িয়ে রয়েছেন। এক একটা সাংস্কৃতিক, সেটা চলচ্চিত্রে হোক, নাটকে হোক, সেটা যখন একটা বিরাট উদ্দীপনা, একদল নাটক করছেন স্টেজে, আর অন্য সব দল ছুটে ছুটে চলে আসছে নতুন কি বার্তা পাওয়া যাবে। সেই সময়টি কি এই সময়? আসলে এই সময় শিল্পীরা বড় ভীতু, সাংবাদিকরা ভীতু। IAS-IPS এর কথা তো ছেড়েই দিলাম, তারা তো দরখাস্তই দিয়ে এসছে, যে শাসন ক্ষমতায় থাকবে তার হয়েই তারা কাজ করবে। আজকে যারা খুব নামী নাট্যকার, কালের নিয়মে তারা হারিয়ে যাবে। আজকে আমরা যাকে চিনি না, কালের নিয়মে তাকে আমরা পরবর্তীকালে স্মরণ করব, অধ্যয়ন করব। ইতিহাসে বারবার ঘটেছে।
অমর খৈয়াম থেকে শুরু করে একের পর এক নাম বলে যেতে পারি যারা তাদের জীবদ্দশায় খ্যাতি লাভ করেননি। সুনীল গঙ্গোপাধ্যায় আমাকে নিজের মুখে সাংবাদিক হিসেবে প্রশ্ন করেছিলাম, সে উত্তরে বলেছিলেন, এ যুগের মহাকবি যত দিন যাচ্ছে আমাদের কবি হয়ে উঠছে সেই জীবনানন্দ দাশ। তিনি তার জীবদ্দশায় কবিকুলের তিনি স্বীকৃতই ছিলেন না। তিনি মধ্যরাত্রে দক্ষিণ কলকাতার একটি জায়গায় কবিতা পাঠ করতে উঠেছিলেন, নর্মমুখে কবিতা পড়ে যাচ্ছিলেন, কেউ তাকে লক্ষ্যই করেননি। সুনীল বাবু আমাকে বলেছিলেন, ঋতব্রত তখন আমরা সব বাইরে দাঁড়িয়ে ধূমপান করছিলাম, আমরা দেখিনি কখন অলক্ষ্যে এসে কবি তার কবিতা পড়ে চলে গেল। আপনারা কমল কুমার মজুমদারের কথা ভাবুন, জীবদ্দশা প্রথম বই 36 কপি বিক্রি হয়েছে, তাও যাদের আকাশে কাটেন তাদের অভিভাবক অভিভাবিকাদের জোর করে কিনতে বাধ্য করেছে। যতদিন যাচ্ছেন কমল কুমার মজুমদার, তার বই যে কোনো বাঙালি সংগ্রহশালায় থাকবে, সেটা এপার বাংলা হতে পারে, ওপার বাংলা হতে পারে, সেটা বিদেশের এনারাই হতে পারে। যতদিন যাচ্ছে নবারুণ ভট্টাচার্য, আমি সাংবাদিক হিসেবে, আমি তো বেশ কিছু বড় চ্যানেলে কাজ করেছি, আমি মনেই করতে পারি না যে সাংবাদিক হিসেবে নবারুণ ভট্টাচার্যকে আমি কতবার ইন্টারভিউ করেছি বা আমরা করেছি। কিন্তু বিশ্বাস করুন, আজ থেকে 10 বছর বাদে যারা সাংবাদিক হবে তারা আমাদের প্রশ্ন করবে যে ঋতব্রত, আপনারা এত বড় বড় কথা বলেন, আপনারা তো নবারুণকেই চিনতে পারেননি। ঠিক সেরকমই আমরা কাউকে চিনতে পারছি না। এই মুহূর্তে যারা সত্যি সবার অলক্ষ্যে কাজ করে চলেছে, আমি বিশ্বাস করি এই মুহূর্তেও সেরকম কবি আছেন, সেরকম সাহিত্যিক আছেন, সেরকম নাট্যকার আছেন, সেরকম সাহিত্যিক আছেন, সেরকম বিশ্লেষক আছেন যাদের আমরা দাম দিই না। আমরা যাদের দাম দিই তাদের কোন বোধের দাম দিই? তাদের এমন একটা বোধ, যে বোধ থেকে তারা বুঝতে পারেন এই মুহূর্তে আমি কার সঙ্গে চলবো। এরা গিরগিটির মতো রং বদলায়, কখনো লাল, কখনো সবুজ, কখনো গেরুয়া। আমি বিশ্বাস করুন, আমাকে একজন বিখ্যাত কর্তা ব্যক্তি কিছুদিন আগে বলেছেন, ব্যবসায়িক সংস্থার মালিক, যে ঋতব্রত জানো তো, আগের সকালবেলায় উঠলে মনে হতো আকাশটা কি লাল, এখন তো নীল মনে হয়, কিন্তু এখন আবার কেমন জানি কমলা কমলা লাগছে। এইরকম ভাবে আমরা সবাই বদলে যাচ্ছি। আসলে কি জানেন, যারা নাটক করেন, কবিতা লেখেন, উপন্যাস লেখেন, যারা বুদ্ধি, বিদ্যা, সংস্কৃতির চর্চা করেন, তাদের তো সত্য দ্রষ্টা হওয়ার কথা, তারা তো অনেক দূর দেখতে পান। আমরা যখন শুধু আকাশ দেখছি, তারা নক্ষত্রের ওপার প্রান্তের আলো, সেই আলো অচিন দেশ থেকে আসছে, সে আলো তারা দেখতে পান। তারা বুঝতে পারেন কোন শক্তি আসছে, কোন শক্তি আসছে না। পাড়ার গুন্ডারাও বুঝতে পারে। আন্দামানে আপনারা জানবেন, কীট পতঙ্গ সবার আগে ধরতে পেরেছিল সুনামি এসছে, লেখা আছে। ঠিক সেই রকম আমাদের এখানে যাদের এই মুহূর্তে সেলিব্রিটি ভাবা হচ্ছে, যাদের এই মুহূর্তে তথাকথিত বুদ্ধিজীবী তকমা পাচ্ছে, যারা আর্যিকর থেকে শুরু করে একের পর এক ঘটনায় যারা মুখে কুলু পেটে থাকেন, তাদের বাইরেও নাট্য চর্চা হচ্ছে, সংস্কৃতির চর্চা হচ্ছে, খবর নিয়ে বিশ্লেষণ হচ্ছে, সোজা কথা বলার সাহস দেখাচ্ছে। এরকম অসংখ্য মানুষ আছে। আমি রঞ্জন বাবুর কথা ধরেই আমি শেষ করব, যে এই মুহূর্তে তাহলে আমাদের কি কর্তব্য? আমাদের এখানে তো হলিউড স্টার, টলিউড স্টার, বলিউড স্টার, তাদের সমগোত্র যারা রয়েছেন তারা তো এই সাহস দেখাতে পারবেন না। আমাদের অভয়ার মৃত্যুর পর যারা সে তদন্ত গুলিয়ে দিয়েছে, তাদের সম্মান জানানো হয়। ভাবুন, একটি মেয়েকে খুন করে ধর্ষণ করা হয়েছে নৃশংসভাবে, খুনিরা ঘুরে বেড়াচ্ছে সমাজে বুক চিতিয়ে। যারা তার বিরুদ্ধে নেমেছিল তাদের এক এক করে ধরে ধরে তাদেরকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে। আপনারা খবর জানেন কত সাংবাদিকের চাকরি গেছে শুধুমাত্র ওই সময় বেপরোয়া সাহসিকতা দেখানোর জন্য? আপনারা কি খবরে জানেন যে কর্তৃপক্ষের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে কত মানুষ কলম ধরেছিলেন সেখানে? আপনারা জানেন তাদের মধ্যে কতজন সাংবাদিক এখন টিকে আছেন? এ খবর থাকে না, কিন্তু এই খবরটাই জানেন
ইতিহাসে লেখা থাকবে। যেমন আপনারা জেনে রাখুন, এইটা বলার জন্য আমি কোনো ধরনের প্রতিষ্ঠানের কথা বলছি না। শাক দিয়ে মাছ ঢাকা যায় না। সেই অপরাধীরা আজ বাদে কাল আবার ধরা পড়বে, সত্য উদ্ঘাটন হবে। আর সেই সময় এই সমস্ত মানুষগুলো থাকবেন না। আমি শেষ করবো একটা কথা বলে, নাটকের কথা বলেই অবশ্যই শেষ করা উচিত। আমাদের ফাদার শিলিংস, আমাদের ফরাসি আমাদের মাস্টার্সে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফাদার শিলিংস কবিতা পড়াতেন, নাটকও পড়াতেন। আন্তিগণে উনিই পড়িয়েছেন। তো ফাদার শিলিংসকে একবার জিজ্ঞেস করছিলাম, ফাদার শিলিংস নোবেল পুরস্কার, প্রথম যে নোবেল পুরস্কার কবি পান তিনি তো ফরাসি কবি। আমি ছোটবেলা থেকে ফরাসি পড়ছি। আমার অ্যাডিশনাল সাবজেক্ট ফ্রেঞ্চ ছিল, মানে নবম এবং দশম শ্রেণীতে। আমার দ্বাদশ মানে একাদশ দ্বাদশে সায়েন্স ছিল, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, শাস্ত্র। কিন্তু আমার ফোর্থ সাবজেক্ট অর্থাৎ চতুর্থ 200 মার্কসের জন্য আমি ফরাসি সাহিত্য পড়তাম। তারপর তো আমার গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি ফরাসি সাহিত্যে। আমি ফাদারকে বললাম, ফাদার এই যে প্রথম যিনি নোবেল পুরস্কার পেয়েছে এর কবিতা তো ছোটবেলা থেকে আজ অব্দি পড়লাম না। ফাদার হাসলেন, বলছে তুমি শুধু পড়োনি না, ফ্রান্সে কেউ পড়ে না। আমি পৃথিবীর ইতিহাসে লেখা আছে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন এক ফরাসি কবি, সাহিত্যে নোবেল পুরস্কার, তার কবিতা কেউ পড়ে না। কি আশ্চর্য ফাদার। ফাদার বললেন না, ফাদার আমাকে বললেন না ঋতব্রত, এইটাই তো হচ্ছে পৃথিবীর নন্দন তত্ত্বের, সাহিত্যের, কবিতার, নাটকের, চলচ্চিত্রের, সমাজের, রাজনীতির, বিশ্ব ব্রহ্মাণ্ডের মূল কথা। যতই সম্মান পাক, তার কবিতা কালোত্তীর্ণ হয়নি, মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। এই যে এত নামি দামি লোক দেখছেন, এত সামাজিক মাধ্যমে দেখছেন, বাজারি পত্রিকার পেজ পড়ে যাদের ছবি দেখছেন, ইংরেজি দৈনিকে দেখছেন যারা রাত্রেবেলায় কোন পানশালায় তারা গিয়েছেন তার ছবি দেখছেন। সংস্কৃতির ইতিহাসে এদের কোনো নাম নেই, প্রমাণ হয়ে গেছে এদের কোনো দাম নেই। কালের নিয়মে সব ছুড়ে যাবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যারা চর্চা করে চলেছে, সেটা যদি কাল এবং কালোত্তীর্ণ হয়, সেটা যদি মানব সভ্যতার সত্যি আমরা কোনোভাবে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে আমরা যদি সত্যদ্রষ্টা হই, সেটাই টিকে থাকবে। আমি শুধু এই কথাটাই বলবো যে নাটকের ক্ষেত্রে আতঙ্কপুর গোদো, ওয়েটিং ফর গোদো, আমরা সবাই জানি কি অসামান্য। স্যামুয়েল বেকেট কি অসামান্য। একদিন কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা ফরাসি, আমি ওখানে ক্লাস নিতে গিয়েছিলাম। রঞ্জিত বাবু শুনলে অবাক হয়ে যাবেন, বাংলাদেশেরই যিনি অধ্যাপক, আমাদের টিচার, তিনি বলেন ঋতব্রত আজ কি পড়াবে। ফরাসি সাহিত্যের প্রতি জানেন তো সবার একটা কেমন জানি একটা ভালোবাসা আছে। আলো স্যার আমি আতঙ্কপুর গোদোটা শুরু করবো। আমাদের ইংরেজির একজন বিখ্যাত আমাদেরকেও টিচার, তিনি মাস্টার কি বলছো ঋতব্রত, আমিও তো যাচ্ছি স্যামুয়েল বেকেট পড়াতে। বাংলার টিচার বলছি এ তো কাকতালীয়। নাটকের ক্লাসে আজকেই আমি আলোচনা করে এলাম, স্যামুয়েল বেকেটের কথা বলছি। কতটা শক্তিশালী ভাবুন তো। ফরাসি দেশ থেকে কত দূরে একটি বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের 3টে বিভাগেই একই দিনে উচ্চারিত হচ্ছে, পড়া হচ্ছে কার কথা? স্যামুয়েল বেকেটের কথা। আসলে কি জানেন, আমার যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে নাটক বা থিয়েটার এমন একটা ফর্ম, যেই ফর্মটা চলচ্চিত্রের মতো অত কর্পোরেট কৌলিন্য বা কর্পোরেটের আনকল্য লাগে না। আর নাটক মানে একদম রক্ত মাংসে আমি দাঁড়িয়ে যা পারফর্ম করছি, আমি তার প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। এটার যেমন একটা অদ্ভুত আনন্দ আছে, আবার বসে আছি কারোর কণ্ঠস্বর শুনছি, কাউকে দেখছি অভিনয় করতে, আমি নিজেকে ভুলে গিয়ে, আমার সমস্ত কিছু ভুলে গিয়ে আমি সেই মঞ্চের মধ্যে বিলীন হয়ে উঠছি। বিমূর্ত রূপে আমি তাকে দেখছি, অবলোকন করছি, অনুভব করছি। যে কথা বলছিলাম, এআই দিয়ে কোনোদিন এটাকে রিপ্লেস করা, অর্থাৎ এটাকে মুছে দেওয়া যাবে না। এই সময় জানেন দরকার ছিল মঞ্চ কাঁপিয়ে সত্যি কথা বলার।
কলকাতায় একটা নাটকের দল করতে পেরেছে, এই দ্রোহকালে সেই নাটক, তাদের নাটক করতে দেওয়া হবে না, তারা মঞ্চও পাবে না, তাদের ভেঙে দেওয়া হবে। কিন্তু এসব সত্ত্বেও এই কালীপুর অ্যাক্টিং লাভার্স থিয়েটার কেএলটির মতো এইরকম যে উৎসব, নাটকের চর্চা, এটার জন্য না কালকে বিরাট বাজারি পত্রিকায় আপনার কোনো হেডলাইন হবে না। আমাকে বিশ্বাস করুন, আমি এক বর্ণ বাড়িয়ে বলছি না, আমি রঞ্জন বাবুর যে বক্তৃতা আমি শুনলাম, আমার মনে হলো এবছরে এত ভালো বক্তৃতা আমি শুনিনি। আমার পূর্ববর্তী বক্তা যে কথাগুলো বলছিলেন সত্যি কথা। আমি এত ভালো শ্রোতা দেখিনি যারা চুপ করে কথা শুনছেন। আমার মনে হচ্ছে এই চর্চাটাই আমাদের চালিয়ে যেতে হবে। আজকে যদি কোনো একজন খুব বিখ্যাত বিদ্বজন যিনি মুক্ত চিন্তা করেন, সেটা নাটকে হতে পারে, চলচ্চিত্র হতে পারে, সাহিত্য হতে পারে, এখন তাকে প্রথমে খুব মন শক্ত করতে হবে। আমি ভগৎ সিং এর একটা কথা বলতেই হয় আমাকে। আপনারা তো সবাই জানেন ফাঁসি তার সময় এগিয়ে আনা হয়েছিল। ভগৎ সিং ফাঁসির মঞ্চে যাওয়ার আগে পর্যন্ত একটি বই লিখেছিলেন, আমি কেন নাস্তিক। সেইখানের এক জায়গায় ভগৎ সিং লিখছেন, আমি পুরোপুরি তর্জমা করছি না, তিনি লিখছেন নাস্তিকতার সবচেয়ে বড় শক্ত বিষয় হচ্ছে যে আসলে তাকে সে পৃথিবীতে একা পেছনে কেউ নেই এটা ভাবা। এটা ভেবেও যে নাস্তিক হতে পারেন তিনি বীর। আমি নাস্তিক আস্তিকের মধ্যে কোনো বিতর্কের মধ্যে প্রবেশ করছি না, আমি শুধু ভগৎ সিং এর এই অংশটুকুকে তুলে ধরে বলি, এখন নাট্য চর্চা, সাহিত্য চর্চা, বুদ্ধি বা আমাদের ভাবা, এসব চর্চার সময় বুঝতে হবে যে কোনো পুরস্কার আপনি পাবেন না, আপনি কোনো পুরস্কারই পাবেন না, আপনি কোনো কিছুই পাবেন না, আপনি কোনো স্বীকৃতিও পাবেন না, আপনি কোনো প্রতিষ্ঠাও পাবেন না। কিন্তু মানব সভ্যতার ঐতিহ্য গ্যালিলিও, কোপার্নিকাস থেকে শুরু করে যুগে যুগে সত্যি কথা বলা, সত্য কথাকে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে যাওয়া, এবং যুগে যুগে আপনারা জানেন যে তাদের সরসজ্জায় অন্তিম প্রহর তাদের কাছে এসেছিল সত্যি কথা বলার জন্য। এই কথা ভেবেও আমাদের চর্চা করে যেতে হবে। আমি কোনোদিনও আশা করি না এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা এ সরকার হোক ও সরকার হোক, সত্যি দারুণ কোনো নাটক করার জন্য কাউকে বিরাট ভূষণে ভূষিত করবে, বিশ্বাসই করি না। বরং যারা ভূষিত হন তাদের রহস্যময়, তাদের চরিত্র মনে হয় তাদের নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্য প্রতিষ্ঠার লড়াইটাই সবচেয়ে বড় লড়াই। কোনো রাজনৈতিক শক্তি আপনাকে, তাদের ক্ষমতা নেই, তাদের মাজা ভেঙে গেছে, অক্ষম তারা আপনাকে সহায়তা করবে না। আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বাজারি কর্পোরেট এসে আপনার সামনে দাঁড়িয়ে বলবে না তুমি নাটক করো, তুমি দুর্ধর্ষ নাটক করো, আমি লিখি, তোমার জন্য আমি লিখবো। কোনো টেলিভিশন চ্যানেল আসবে না, আপনার নাটকে কোনো টিআরপি থাকবে না, আপনার নাটকে তারকা না থাকলে যত ভালো নাটক করুন, আপনার নাটক দেখতে কেউ হয়তো আসবেও না। কিন্তু অবিরত এই চর্চাটা করে যেতে হবে। কারণ যখন সমস্ত একের পর এক কল কবজা বিগড়ে যাচ্ছে, তখন আমাদের উচিত, জনগণের উচিত, একমাত্র মানুষ পারে, কর্পোরেট মিডিয়া থেকে শুরু করে, রাজনৈতিক দল থেকে শুরু করে, একমাত্র মানুষ পারে আসল স্বীকৃতি দিতে। আপনারা দেখবেন একের পর এক ঘটনা। আমরা একটা ছোট্ট ঘটনা বলেই শেষ করে দিচ্ছি। রিজানুরের ঘটনা আপনারা সবাই শুনেছেন। সেদিন আমি যাচ্ছিলাম, প্রথম খবর আমার কাছে এসেছিল, তখন আমি একটি নামী চ্যানেলে চাকরি করতাম। কিন্তু কি জানেন তো, মানে আমার বলা উচিত নয়, কিন্তু তা সত্ত্বেও বলি, সব খবর হয় না। নন্দীগ্রামে খালি গায়ে চাষি যদি লাইভে দাঁড়ায়, সে লাইভ নেওয়া হয় না। তার কারণ তার শীর্ণ এবং তার অভাব যেভাবে বেঅবধ হয়ে যায়, তাতে মনে করা হয় আপমার্কেট বাঙালি দেখতে পছন্দ করে না। অথচ সলমান খান যদি খালি গায়ে থাকেন, সেটা কিন্তু দেখানো হয়।
ঠিক সেই রকমই রিজানুরের খবর প্রথম যখন এসে পৌঁছালো, আমি তখন সরাসরি খবর দিলাম। আমি প্রথমে খবরটাকে গুরুত্বই দিইনি, কেন জানেন? মানুষ নেবে না, এটা ছোটখাটো খবর, এইসব জায়গার খবর খবরই না। তারপর যখন হু হু করে একটি তথাকথিত তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন চ্যানেল ব্রেক করে দিল, ঝড়ের বেগে দাবানলের মতো যখন খবর পৌঁছালো এবং তারপর প্রতিক্রিয়াগুলো তৈরি হলো, তারপর সেই খবরটা এমন ভাবে পরিবেশিত হলো, এবং আমি স্যালুট করবো সেই চ্যানেলকে। আমি সেই চ্যানেলে চাকরি করেছি, গর্বিত ভাবে আমি বলতে পারি সেই চ্যানেলে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিজ্ঞাপনটাও হেডলাইন থেকে ফেলে দেওয়া হলো, কারণ তাদের বিরুদ্ধে খবর করব, বিজ্ঞাপন নেব না। সেদিন আমি বুঝেছিলাম মানুষ চাইলে কর্পোরেটও তার সিংহাসন থেকে নেমে এসে সে সাধারণ মানুষের মতো কথা বলতে চায়। আমার মনে হয় এই মুহূর্তে একটা বিরাট সুযোগ রয়েছে। কেএলটির মতো দলের তো সুযোগ রয়েছে, এরকম আরো অনেক নাটকের দলের সুযোগ রয়েছে। আপনারা মঞ্চ পাবেন না তো নেবেন না মঞ্চ, আপনারা পথে নেমে যান। সর্দার হাসনের কথা বলছিলেন রঞ্জনবাবু, শাবানা আজমি প্রতিবাদ করেছিলেন, পথে নেমে যান। আপনারা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কোনো মঞ্চ পাচ্ছেন না, আপনারা যদি কোনো পানশালা বা তাদের যে স্টেজ আছে তাতেও যদি নাটক করে, জানেন, লোকে চলে যাবে। আমি নিজে আপনাকে বলছি, কলকাতাতে আমি দেখেছি নামি দামি মার্সিডিজ গাড়ি অনেক দূরে পার্ক করে শুধুমাত্র কলকাতার বিখ্যাত চা খাওয়ার জন্য গলির মধ্য দিয়ে, শীর্ণ গলির মধ্য দিয়ে হেঁটে গিয়ে তারা চা খাচ্ছে। ভালো জিনিস হলে ঠিক তার বার্তা পৌঁছাবেই। আমি মনে করি 40 বছর, রঞ্জনদা বলেছেন 50 বছর, 50 বছরে আমি কোথায় থাকবো আমি জানি না, কিন্তু 50 বছর তো উদযাপন হবেই। আর রঞ্জনদার মতো মানুষ সত্যদ্রষ্টা, ওনারা দেখতে পান, ওনারা ঠিক দেখতে পান, হবে। আমি চাই আগামী 10 বছর চ্যালেঞ্জের বছর হোক, আর কেউ না আসুক। মানে সেই বিখ্যাত গান, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলবে। আমার মনে হয় 40 বছরে নাটকের কি প্রকরণ হবে, কি নন্দন তত্ত্ব হবে, কি ক্রিয়াকলাপ, কিভাবে তার নির্দেশনা হবে, কোন নাটক করব, কোন নাটক করব না, এসবের থেকেও বড় কথা এই মুহূর্তে দাঁড়িয়ে এত অন্ধকারে, এত আলোর মধ্যে যেরকম প্রদীপ চলছে এখনো, সেই প্রদীপটা যেন আগামী 10 বছর এমন ভাবে চলুক, জ্বালিয়ে পুড়িয়ে একদিক ছাড়খাড় করে দিক, আরেক দিককে আলোয় উদ্ভাসিত করুক। এই বাসনায় রাখি।